আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো তোমরা অনেকেই তাপগতিবিদ্যার এমসিকিউ কোশ্চেন সলভ চেয়েছো। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি তাপগতিবিদ্যার এমসিকিউ সলভ নিয়ে আসলাম। তো এখানে আমি শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে তোমরা বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন প্লাস তপন স্যারের বইয়ের যে এক্সট্রা কোশ্চেন সেগুলো সলভ তোমরা দেখতে পাবা। তো কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমরা যে কনসেপচুয়াল বিষয়গুলা ক্লিয়ার হতে পারবা। এর মাধ্যমে আমি আশা করতেছি তোমরা তাপগতিবিদ্যার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন খুব সহজে সলভ করে ফেলতে পারবা। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ওকে, সো এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে কি বলা হয়। আচ্ছা, বিশুদ্ধ বরফ গলে অবশ্যই তোমরা জানো 0°C তাপমাত্রায়। তো আমি এখানে অবশ্যই লিখে রাখছি, দেখো আইস পয়েন্ট আমরা বলি নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, এবং স্টিম পয়েন্ট এটা ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু, তাই না? আচ্ছা, তো যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, প্রমাণ চাপ বলতে 180 ঠিক আছে। তো বিশুদ্ধ বরফ গলে 0°C তাপমাত্রার, এটাই কিন্তু বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। ওকে, সো এটা হবে নিম্ন স্থির বিন্দু। একের খ নাম্বারটা কারেক্ট আনসার। তারপরে দেখো কি বলা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, যে স্কেলে বরফ বিন্দুতে 0° এবং স্টিম বিন্দু মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক বলে দিছে, একটা 0°, একটা 100°, তাই না? তাহলে মৌলিক যে ব্যবধান সেটা 100 করা হয়েছে। তোমরা অবশ্যই জানো এটা সেলসিয়াস স্কেল। আমরা জানি যে দুইটার যে স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই দুইটা স্থিরাঙ্ক ফিক্সড ধরে যে স্কেল করা হয়, এরকম আমরা 3টা স্কেলের সাথে সবাই অবশ্যই পরিচিত। সেটা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। প্রত্যেকের রেঞ্জটা নিম্ন 0, ঊর্ধ্ব 100। ফারেনহাইটের ক্ষেত্রে 32, 212, কেলভিনের ক্ষেত্রে 273 আর 373। তো এখানে বলা হচ্ছে 0 আর 100 কথা, তো অবশ্যই বুঝতেই পারতেছো এটা সেলসিয়াস স্কেল, তাই না? আচ্ছা, তারপর 3 নম্বর দেখো, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত ধরা হয়। আচ্ছা, পানির ত্রৈধবিন্দু অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে অনেকেই জানো, যারা থিওরিগুলো পড়ছো অবশ্যই জানো। ত্রৈধবিন্দু কি? যে তাপমাত্রায় পানি একই সাথে বরফ, পানি এবং জলীয় বাষ্প এই 3টা ভৌত অবস্থা প্রদর্শন করে, সেই তাপমাত্রাটা পানির ত্রৈধবিন্দু ধরা হয়, এবং সেটা কেলভিন স্কেলে তোমরা অবশ্যই জানো 273.16 কেলভিন, তাই না? আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, তার মানে আমাদের এখানে গেল 2 এর গ কারেক্ট আনসার। আচ্ছা, আর 3 এর খ কারেক্ট আনসার। আচ্ছা, দেন 4 নম্বর কোয়েশ্চেনটাতে দেখো কি বলা হইতেছে। এখানে বলতেছে যে ডেল কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডেল ইউ এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বাহ্যিক যে কৃত কাজ সেটা ডেল ডব্লিউ, তাহলে কি বলা যায়। আচ্ছা, আমরা অবশ্যই জানি তাপগতিবিদ্যার অনেক থিওরি আমরা পড়ে ফেলছি অলরেডি। সো সেখান থেকে অবশ্যই জানি আমরা যে কোনো একটা সিস্টেমে যেই পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় তার কিছু অংশ অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হয়, তাই না? মানে সিস্টেমের অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন সেটা ব্যয় হয় ডেল ইউ পরিমাণ, এবং বাকি অংশটুকু সেই সিস্টেমটা কাজে কনভার্ট করে। তার মানে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ শক্তি ডেল কিউ ইকুয়ালস টু অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তার মানে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় সেটা কৃতকাজ এবং অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হয়। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে 4 আমরা বুঝতেই পারতেছি 4 ক নাম্বারটা কারেক্ট আনসার, 4 ক। ওকে, তারপর 5 নম্বর কোশ্চেন দেখো, গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ Q2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কি। আচ্ছা, আমরা তো দক্ষতার ব্যাপারটা অবশ্যই জানি যে দক্ষতা এটা ইকুয়ালস টু 1 - Q2/Q1। সো এটা তো অবশ্যই মনে আছে। তো আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা দক্ষতা যখন আমরা বের করি তখন বলা হচ্ছে তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে ইনপুট এবং উপরে আউটপুট। আউটপুট কৃতকাজ, এবং কৃতকাজটা বের করতাম আমরা এইভাবে যে Q1 - Q2 এভাবে করে বের করতাম। তো Q1 কিন্তু Q1 এর নিচেও আছে, আবার Q2 নিচেও আছে, তাহলে Q1/Q1 মানে 1 হয়, মাইনাস মাঝখানে Q2/Q1 এর থেকে যাচ্ছে, এবং Q1টা অলওয়েজ Q2 থেকে বড়। ঠিক আছে, সো নিচে থাকবে গৃহীত তাপ শক্তি এবং উপরে থাকবে বর্জিত তাপ শক্তি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো 5 এর ক নাম্বারটা কারেক্ট আনসার, 5 এর ক। তারপরে বলা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। আচ্ছা, আমরা তো জানি যে
পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কেলভিন স্কেলে 273.16 কেলভিন। তো এই জন্য আমাদের ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক জানতে হবে ফারেনহাইটের তাপমাত্রা বের করার জন্য। ওকে, সো আমরা এখানে এফ এর মানটা এফ বামে রেখে বাকি সব ডানে নিয়ে গেলাম। দেন আমরা এখানে কে এর মানটা বসিয়ে দিলাম 273.16। দেন আমরা দেখতে পাচ্ছি এফ এর মানটা আসছে 32.something ডিগ্রি সেলসিয়াস, সামথিং ডিগ্রি ফারেনহাইট, তাই না? সো আমাদের এখানে 32.29 এর কাছাকাছি ভ্যালু হচ্ছে গিয়ে 32 ডিগ্রি ফারেনহাইট। সো এটাকে আমরা 32 ডিগ্রি ফারেনহাইটে দাগায় দিব। সো 6 এর খ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 এর খ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। আই থিংক তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ওকে, তারপরে হচ্ছে গিয়ে 7 নাম্বার কোশ্চেন দেখো, বলা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত। আচ্ছা, তো আমরা তো অবশ্যই জানি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে গিয়ে 0 কেলভিন। আমি ওকে লিখে রাখছি, মানে 0 কেলভিন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার উপর ডিপেন্ড করেই কিন্তু এই পরম শূন্য তাপমাত্রাটা বের করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 0 কেলভিন। এবং এই পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফিক্স করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে 273.16 কেলভিন, আর স্টিম পয়েন্টটা বলা হচ্ছে 373.16 কেলভিন। ওটা আমরা হিসাবের সুবিধার্থে আমরা হচ্ছে 16 বাদ দিয়ে 273 আর 373 চিন্তা করি। ওকে, আচ্ছা, পরবর্তীতে 8 নাম্বার কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ হচ্ছে গিয়ে 2.5, মানে এটা যে পরিমাণ কর্মদক্ষতা প্রদর্শন করে সেটা। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কার্যকৃত সহগ বলি আর কি। তারপরে বলা হচ্ছে যে ঠান্ডা প্রকোষ্ঠ হতে, মানে যে ফ্রিজের ভেতরে যে পরিবেশ, সেই পরিবেশ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করে, মানে 500 জুল তাপ শক্তি বের করে ফেলে আর কি। তারপরে বলা হচ্ছে প্রতি চক্রে সরবরাহকৃত কৃতকাজ কত। তার মধ্যে ফর্মুলা অবশ্যই জানি যে K = Q2/W, ঠিক আছে? ফ্রিজের ক্ষেত্রে অবশ্যই জানো তোমরা K = Q2/W। এখানে ইনপুট হিসেবে কাজ করে ডব্লিউটা, যেটা যে কম্প্রেসর যে কাজটা করে সেটা হচ্ছে কি ইনপুট, এবং আউটপুটটা হচ্ছে ফ্রিজের ভেতর থেকে যে তাপ শক্তিটা বর্জন করতেছে বাইরের পরিবেশে, সেটা হচ্ছে কি Q2। আই থিংক তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে কে এর মানটা বসাই দিলাম, তারপর আমাদের যে ভ্যালু দেওয়া আছে এখানে 500 জুল Q2 এর মান। দেন আমরা এখানে কৃতকাজটা বের করে ফেললাম যে প্রতি চক্রে কৃতকাজটা হচ্ছে 200 জুল পরিমাণ। তার মানে কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 8/4। এবং 7 নম্বরের কারেক্ট আনসার ছিল হচ্ছে গিয়ে খ। আচ্ছা, তারপরে 8 নম্বর গেল। আমাদের 9 নম্বর দেখো, 1 কেলভিন পানি, খেয়াল করো কি বলছে, 1 কেলভিন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার কত ভগ্নাংশ। আচ্ছা, আমরা জানি 1 কেলভিন হচ্ছে গিয়ে পানি যে ত্রৈধবিন্দু 273.16, এইটার মানে 1/273.16 এই অংশটাকে আমরা বলতেছি 1 কেলভিন। যখন কেলভিন স্কেল নির্মাণ করা হয় তখন কিন্তু এইভাবেই সেট করা হয়েছিল যে 1 কেলভিন মানে হচ্ছে গিয়ে 1/273.16, এই পার্টটাকে আমরা বলতেছি 1 কেলভিন। সো 1 কেলভিন মানে হচ্ছে 1/273.16 অংশ। তার মানে 9 এর কারেক্ট আনসার হচ্ছে গিয়ে গ। এখানে 273.15 লিখছে, গ হবে কারেক্ট আনসার। তারপর দেখো আমাদের পরের কোশ্চেন। আচ্ছা, পরবর্তীতে 10 নম্বর কোশ্চেনটা কিন্তু একটু ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা বলা হচ্ছে দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তাহলে এটি কোন ধরনের প্রক্রিয়া। আচ্ছা, একটা প্রক্রিয়া হচ্ছে আমরা জানি যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর একটা হচ্ছে গিয়ে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই দুটোর মধ্যে একটা হওয়ার কথা আর কি, যেহেতু প্রক্রিয়ার কথা বলছে। বাকিগুলো হবে না কেন? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তো এখানে হচ্ছে তাপ স্থির থাকে, সিস্টেম তাপ শক্তি গ্রহণ করে না, বর্জন করে, এরকম। বা এখানে তাপ প্রডিউস হয়েছে, সো রুদ্ধতাপী হওয়ার কোনো কথাই মানে মানে হবেই না, ঠিক আছে? তারপরে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে গিয়ে, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে গিয়ে তাপমাত্রা স্থির থাকে, তাই না? ওকে, সো এখানে বলা হচ্ছে যে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা জানি যে এনট্রপি ধ্রুব থাকে, মানে যে প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপি কনস্ট্যান্ট থাকবে, পুনরায় তাকে আগের অবস্থায় নিয়ে আসা যাবে, এরকম একটা অবস্থায় বোঝাচ্ছে। মানে বিশৃঙ্খলা হবে না, অণু পরমাণুর মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না। মোট কথা, সে তাপ শক্তি বাইরে থেকে গ্রহণ করবে না, বর্জন করবে না, এই জন্য কিন্তু এনট্রপি ধ্রুব থাকতেছে। তারপর অপ্রত্যাগামী প্রক্রিয়া, এখানে কিন্তু এনট্রপি পরিবর্তন হয় বা চেঞ্জ হয়। আচ্ছা, তা আমরা জানি যে যদি তাপ শক্তি উৎপন্ন হয় তাহলে কিন্তু অণু পরমাণুগুলোর মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে। তার মানে এদের এনট্রপি বৃদ্ধি পাবে। এনট্রপি বৃদ্ধি মানে এনট্রপি পরিবর্তন হচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি অপ্রত্যাগামী প্রক্রিয়া, এবং যখন তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তখন কিন্তু তাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, কারণ তাপ শক্তিটা মানে ঘর্ষণের ফলে যে তাপ শক্তি প্রডিউস হচ্ছে সেটা কিন্তু আমাদের এক ধরনের সিস্টেম লস, বুঝতে পারছো? সো যেখানে দেখবা এনট্রপি বৃদ্ধি ঘটতেছে সেখানে বুঝবা অপ্রত্যাগামী প্রক্রিয়া, আর যেখানে এনট্রপি কনস্ট্যান্ট থাকতেছে সেখানে হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া হবে। আই থিঙ্ক বুঝতে পারছো। তবে এখন আমরা দেখো কি বলা হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে। সমষ্ণ কথাটা মানে কি? সমান উষ্ণতা।
তার মানে উষ্ণতা মানে কি তাপমাত্রা, তার মানে তাপমাত্রা ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে 11 হচ্ছে গিয়ে খ নাম্বার কারেক্ট আনসার। ওকে, সো 11 খ হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। আর 10 হচ্ছে গিয়ে 10 খ কারেক্ট আনসার। আচ্ছা 11 অনেকে তাপের ব্যাপারটা মাথায় আনতে পারো, তাপ মনে হয় কনস্ট্যান্ট থাকবে না। তাপ যদি কনস্ট্যান্ট থাকে সেটা হবে গিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, আর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আই থিঙ্ক মাথায় থাকবে এটা তোমাদের। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনতে কি বলা হচ্ছে, 12 নম্বরে বলা হচ্ছে তাপ ইঞ্জিন একটা যন্ত্র যা কি করে, কাজটা কি। আচ্ছা আমি তাপ ইঞ্জিন লিখে রাখছি, নাম শুনিয়ে বুঝতে পারতেছো তাপ ইঞ্জিন মানে তাপ শক্তি অ্যাকসেপ্ট করবে এবং আউটপুট দেবে যান্ত্রিক শক্তি। কিছু পরিমাণ তাপ শক্তি Q1 অ্যাকসেপ্ট করবে এবং Q2 তাপ শক্তি বর্জন করবে, বাকিটা হচ্ছে সে কাজে রূপান্তর করবে। ওকে, সো তাপ শক্তি যে কাজটা করে, তাপ শক্তি কে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, তাপ ইঞ্জিন যে কাজটা করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে। সো 12 খ হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনতে কি বলা হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে। আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির কি থাকে বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে গিয়ে তাপ শক্তি সিস্টেম বাইরে থেকে অ্যাকসেপ্টও করে না বা ত্যাগও করে না। ওকে, তার মানে এখানে তাপ শক্তির কোনো আদান প্রদান হচ্ছে না, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে ডিকিউ। তো ডিকিউ কনস্ট্যান্ট থাকলে আমরা যদি এনট্রপি বের করতে যাই, এনট্রপি পরিবর্তন ডিএস, এটা বের করার কনসেপ্ট হচ্ছে ডিকিউ বাই টি। তো ডিকিউ শূন্য বসালে কিন্তু নিচে যাই থাক না কেন ডিএসটা টোটালি শূন্য চলে আসতেছে। ডিএসটা মানে কিন্তু এনট্রপির পরিবর্তন, তার মানে এনট্রপি স্থির থাকে যেহেতু এনট্রপির পরিবর্তনটা শূন্য। ওকে, আচ্ছা তাহলে 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক হবে কারেক্ট আনসার। 13 ক হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। তারপরে 14 নম্বর কোশ্চেন দেখো, একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কি। আগেই বলা হয়েছে অলরেডি, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করার কনসেপ্টটা কি, নিচে হবে ইনপুট উপরে হবে আউটপুট। তো একটা তাপ ইঞ্জিন হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি অ্যাকসেপ্ট করে এবং Q2 হচ্ছে বর্জন করে, তাহলে বাকিটুকু কাজে কনভার্ট করে, সেটা হচ্ছে W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 বাকিটুকু। সো ইনপুট হচ্ছে গিয়ে আমার Q1 যে পরিমাণ তাপ শক্তি আমি তাপ ইঞ্জিনে প্রদান করলাম এবং আউটপুট হচ্ছে কৃত কাজ। সো এটা ইকুয়ালস টু W বাই Q1, এটা হচ্ছে গিয়ে আমাদের কর্মদক্ষতা। ওকে, সো 14 ক হবে কারেক্ট আনসার, 14 ক। তারপরে 15 নম্বরটা দেখো, এখানে বলা হচ্ছে কোন গ্যাসের দুটি সোলার না, এটা হবে অ্যাকচুয়ালি মোলার, কোন গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটা ধ্রুব রাশি। তো এই ধ্রুব রাশিকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, খুবই সিম্পল কোশ্চেন। সেটা হচ্ছে আমরা জানি যে মোলার আপেক্ষিক তাপ দুইটা আমরা শিখছি, একটা হচ্ছে সিপি একটা হচ্ছে সিভি। সিপি হচ্ছে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এবং এই রেশিওটাকে আমরা বলি গামা। ওকে, সেটা গামা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 15 খ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, 16 নাম্বার কোশ্চেন দেখো, গামার মান দিয়ে দিছে 5/2, তাহলে নিজের কোনটা সঠিক, মানে কোন সম্পর্কটা সঠিক। এখানে গামা দিছে বাট সিভি সিপি আর নিয়ে আসছে। সো আমরা কিন্তু জানি ব্যাপারটা এরকম যে সিপি বাই সিভি হচ্ছে গামা আর সিপি মাইনাস সিভি হচ্ছে আর। আচ্ছা গামার মানটা দিয়ে দিছে কত, গামার মানটা দিয়ে দিছে 5/2, তাহলে গামার জায়গায় তুমি 5/2 বসায় দাও। আচ্ছা এখন দেখো, তার মানে বুঝতে পারতেছি সিপি বাই সিবি হচ্ছে 5/2। এখন যেহেতু আর এর সাথে সম্পর্ক করতে হবে, অনেকে যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে গিয়ে আর গুণন করে তারপরে এখানে বসায় একটু কমপ্লেক্স টাইপের বানায় তারপরে হচ্ছে গিয়ে এক পেজের মতো করে ফেলবা, 4% করে তারপরে মিলাবা। কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা বুঝতেই পারতেছো যে সিপি মাইনাস সিবি এইটার ডিফারেন্সটাকে বলতেছি আর, তাহলে এখানে কোনোভাবে সিপি মাইনাস সিবি ক্রিয়েট করতে পারলেই কিন্তু আর নিয়ে আসা যায়। সো যারা বুদ্ধিমান তারা চোখ বন্ধ করে উপরে বিয়োজন করে ফেলবা, সেটা হচ্ছে লব বিয়োগ হর, এই কাজটা করে ফেলবা। এবং এই কাজটা কিন্তু একটা সাইডে করা যায় না সমীকরণে, দুইটা সাইডেই করতে হবে। সো এই পাশেও করতে হবে লব বিয়োগ হর। আচ্ছা তারপর দেখো এখানে কি আসতেছে, সিপি মাইনাস সিবি মানে সিপি মাইনাস সিবি হচ্ছে কি আর, আর নিচে সিবি ইকুয়ালস টু 3/2। তাহলে সিবির মানটা কি আসে, এখানে যদি উল্টায় পাল্টায় দেই তাহলে সিবির মানটা আসে হচ্ছে গিয়ে 2/3r। আই থিঙ্ক বুঝতে পারছো, দেখো তো এটা আমাদের আনসার আছে কিনা। 16 নম্বর 2/3r। আচ্ছা আমাদের এখানে যে ফলাফলটা আমরা পাইলাম এটা কিন্তু দেখো অপশনে দেয়া নাই, এখানে দেয়া আছে কি দেয়া আছে দেখো 3/2r, তাই না। তো আমাদের এখানে 2/3 আসছে, তার মানে এখানে 3v2r এটাও নাই, 3v2r এটাও নাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে সিবির মানটা এখানে বসায় দিই, দেখি যেহেতু পি এর আলোক একটা দিছে এটা মিলে কিনা। যদি বসায় দিই তাহলে সিবি হচ্ছে গিয়ে 2/3r ইকুয়ালস টু আর, তাহলে সিপি আসতেছে 2/3r প্লাস আর, তাই না। দেখো এখানে উপরে 2 নিচে
3। তাহলে এটা যদি লসাগু করি, হ্যাঁ এটা হচ্ছে কি এমন আসে 5/3r। কিসের মান আসছে বলতো? সিপির মানটা আসছে 5/3r। তাহলে 5/3r মানে 16 ঘ হচ্ছে কারেক্ট আনসার। বাট আমি এইমাত্র এটা বের করার পর যেহেতু এখানে পাই নাই, এরপর আমি আনসারটা চেক করে দেখলাম এখানে ক দিয়ে রাখছে আমাদের বইতে, ঠিক আছে? সো ক কিন্তু ভুল আনসার দেওয়া আছে, সবাই একটু চেক করে নিও। হ্যাঁ, এটা কিন্তু ভুল আছে। 16 4 নাম্বারটা হবে কারেক্ট আনসার, 16 4। 17 নম্বর কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, 1 কাপ গরম চায়ে এক ঠান্ডা চামচ ডুবানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা একটু চিন্তা করো তো, তোমার সামনে 1 কাপ চা আছে, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আচ্ছা এখন সেখানে তুমি একটা ঠান্ডা চামচ রাখলা, একটু পর কি চামচটা একটু গরম হয়ে যাবে না? অবশ্যই গরম হবে। চামচটা গরম হয়ে যাচ্ছে মানে কি, চামচের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে, মানে চামচের এন্ট্রপি বেড়ে যাচ্ছে। ওকে, সো চামচের অন্তস্থ শক্তি বেড়ে যাচ্ছে। 17 গ হবে কারেক্ট আনসার। 18 নাম্বারটাতে আসো। আচ্ছা এখানে একটা কথা বলা হচ্ছে যে চায়ের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে না, চায়ের থেকে কিন্তু গরমের যে উষ্ণতা মানে তাপমাত্রাটা সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে কি তাপের মাধ্যমে। কোথায় প্রবাহিত হচ্ছে বলতো? তোমার চা চামচের মধ্যে, তাই না? চামচের মধ্যে চা থেকে তাপ প্রবাহিত হচ্ছে চামচের মধ্যে, তার মানে কিন্তু চা কিন্তু উষ্ণতা কমে যাচ্ছে চায়ের, অন্যদিকে চামচের উষ্ণতা বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু খ হবে না, গ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? তারপর 18তে বলা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতিতে আমরা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয়, মানে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে? আচ্ছা সেলসিয়াস, রোমার, ফারেনহাইট, কেলভিন। আচ্ছা এটা হচ্ছে কেলভিন, কারণ কি পানির ত্রয়োধ বিন্দুতে তাপমাত্রা 273.16 কেলভিন, সেখান থেকে কিন্তু কেলভিন স্কেলটা ফার্স্টে হচ্ছে গিয়ে তৈরি করা হয়, তাই না? তার মানে কেলভিন স্কেলের মূলনীতি হচ্ছে গিয়ে ওই পানির ত্রয়োধ বিন্দু থেকে আসছে, এবং প্রথমে কিন্তু কেলভিন স্কেলটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হতো, ঠিক আছে? তো এই জন্য এক স্থির মূলনীতিতে যে তাপমাত্রার পরিমাপ যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে কেলভিন স্কেল। তাহলে 18 গ হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, 18 গ। এবং 19-এ যাও। এখন একটা কোশ্চেন দেখতে পারে 18 নাম্বারটাতে, স্যার আমরা তো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন দুইটার জন্যই আমরা দুইটা স্থিরাঙ্ক জানি, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে সেই হিসাবে তো কেলভিনটা আসলে দুইটা স্থিরাঙ্কে কাজ করা উচিত, তাই না? হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, বাট ক্যালভিনটা কিন্তু প্রথমে যখন আসছে তখন যখন তৈরি করা হয়, ক্যালভিন স্কেলটা তৈরি করাই হয়েছে হচ্ছে গিয়ে এক স্থির বিন্দু নীতির উপর ভিত্তি করে, ঠিক আছে? মানে পানি ত্রোধ বিন্দু থেকে। এই জন্য এক স্থির বিন্দু নীতিতে কাজ করে হচ্ছে কি ক্যালভিন স্কেল। আচ্ছা তারপরে যাই 19 নম্বর কোশ্চেন, এন্ট্রপির এসআই একক কি? আমরা জানি এন্ট্রপির পরিবর্তন মানে হচ্ছে ডিএস ইকুয়ালস টু ডিকিউ/টি। ডিকিউ হচ্ছে যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ বা বর্জন করলো সেটা, নিচে টি হচ্ছে তাপমাত্রা। তো তাপের একক জুল আর তাপমাত্রা একক কেলভিন, তার মানে জুল পার কেলভিন হচ্ছে গিয়ে এন্ট্রপির পরিবর্তনের এসআই ইউনিট। সো 19-এর ক হচ্ছে কারেক্ট আনসার, 19-এর ক। তারপর 20-এ যাও। 20-এ বলা হচ্ছে যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত? আচ্ছা অলরেডি 2-3টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি এই টাইপের, যে ইঞ্জিন যে পরিমাণ তাপশক্তি গ্রহণ করে সেটা হচ্ছে Q1, এবং ইঞ্জিন তার থেকে কিছু পরিমাণ অংশ তাপশক্তি হচ্ছে বর্জন করে, এবং বাকি যে তাপশক্তি থাকে সেটা সে কাজে কনভার্ট করে। সো W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। তাহলে কর্মদক্ষতা বের করতে গেলে নিচে হচ্ছে কি ইনপুট, উপরে হচ্ছে কি আউটপুট। সো আউটপুট W এর মানটা হচ্ছে কি Q1 মাইনাস Q2, আর নিচে হচ্ছে কি ইনপুট Q1। এখন তার যদি বর্জিত তাপটা না থাকে, যদি কোনো তাপ বর্জন না করে, দ্যাট মিনস Q2 এর মানটা শূন্য হয়ে যাচ্ছে। আর Q2 এর মানটা শূন্য হয়ে গেলে কি হচ্ছে দেখো তো, Q1/Q1 দ্যাট মিনস 1 আসতেছে, কর্মদক্ষতা 1। তার মানে তখন এটাকে যদি আমি শতকরায় কনভার্ট করি, এটা কিন্তু 100% হয়ে যাচ্ছে। তার মানে যে পরিমাণ তাপশক্তি সে অ্যাকসেপ্ট করতেছে তার টোটালটাই কাজে কনভার্ট করবে, যদিও এটা বাস্তবে পসিবল না, তাই না? আচ্ছা তাহলে 20-এর ঘ হবে কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো। এটা হচ্ছে গিয়ে আমাদের পার্ট 1 ছিল, তাই না? এটা ছিল আমাদের পার্ট 1। নেক্সট পার্ট আসতেছে আমাদের পরবর্তী কোশ্চেনগুলোর উপরে। সো এটা ছিল পার্ট 1। কোশ্চেন সলভ করলাম আমরা এখানে 1 থেকে 20টা। নেক্সট পার্ট পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই প্রিপারেশন ভালোভাবে নাও। টিল দেন, গুড বাই।